সোনু। হ্যাঁ বাবা। অনেক রোদ, আর পাচ্ছি না, এবার বাড়ি চল। আমি তো তোমাকে বলেছিলাম যে আমি করে নেব, তোমাকে না আসতেই তো বলেছিলাম। হ্যাঁ বাবা, তুই বলেছিলিস, কিন্তু তোকে আমি একা কি করে আসতে দিই? এত বড় তো জমি, একা পারতিস? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি, তুমি বাড়ি যাও, আমি করে নেব। না, তুইও সাথে চল, রুটি টুটি খাবো, তারপর আবার বিকেলে ফিরবো। কিন্তু ততক্ষণে তো অন্ধকার হয়ে যাবে, তুমি যাও, আমি আসছি। আরে জেদ করিস না, চুপচাপ চল। ভাব আজ তোর ছুটি। আরে বাবা, কৃষকদের কি আর ছুটি আছে? আরে আমি বললাম না, হয়ে গেছে আজকের কাজ, চল এবার। এই গল্পটা কৃষ্ণ ও তার পরিবারের। কৃষ্ণ তার স্ত্রী গঙ্গা আর ছেলে সোনু আর মেয়ে মনুকে নিয়ে একটা গ্রামে থাকতো। গ্রামের জনসংখ্যা খুব বেশি ছিল না, তাই এক একটা বাড়ি অনেকটা দূরে দূরে ছিল। এমনকি কৃষ্ণের বাড়িটাও তার জমির মাঝখানে ছিল। তারপর কৃষ্ণ আর ছেলে বাড়ি পৌঁছালে, এসে গেছো দুজনে, বসো, আমি খাবার দিচ্ছি। জমি কাজ শেষ হয়ে গেছে? না না, কোথায় আর শেষ হলো, বাবা জোর করে বলল আর ছুটি, তাই আমি চলে এলাম। ছুটি? মানে? আরে তুমি একটু বাইরে বেরিয়ে দেখো, কতটা রোদ। কেউ অসুস্থ হয়ে পড়লে তখন আবার বিপদ হবে। মোনা কোথায় গেছে? ও তো কুয়ো থেকে জল আনতে গেছে। বাবা, কতবার তোমাকে বলেছি যে একটা পাম্প লাগিয়ে নাও। প্রথমে মা আর এখন মোনা কত দূর থেকে জল আনে। তাতে কি হয়েছে বাবা? তোমরা দুজনেও তো আমাদের জন্য কত পরিশ্রম করো। কিন্তু মা, অন্তত একটা পাম্প তো চাই। ঠিকই বললি বাবা, এবার ফসলটা হতে দে, ফসল বিক্রি হলে সবার আগে পাম্পই বসাবো। কৃষ্ণ কথা দিলে সোনুর মুখে হাসি ফুটে ওঠে, আর তারপরও খেতে বসে ওগো, আমি বলছিলাম কি হ্যাঁ বলো। বলছিলাম কি, ছেলের কি বিয়ে দেবে তুমি? হ্যাঁ হ্যাঁ, করব, একেবারে ধুমধাম করে করব। থাক না বাবা, এমনিতেই কি সমস্যা কম যে আর একটা ঘাড়ে চাপাবো? শোন বাবা, বউ ঝামেলা হয় না, বরং ঝামেলা থেকে উদ্ধার হওয়ার পথ হয়। দেখবি, বউ ঘরে এলে আমাদের ভাগ্য খুলে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, মা একদম ঠিক বলছে। এমন ভাবে বলছো যেন বউ আসলে আকাশ থেকে সোনা পড়বে। প্রথমে কিছু টাকা পয়সা জোগাড় করে নি, তারপরে এই বিষয়ে ভাববো। এইভাবেই কয়েক মাস কেটে গেলে কৃষ্ণর ফসল পেকে যায়, আর এবার ফসল ভালোই হয়েছিল। ফসল বেচে কৃষ্ণ অনেক টাকা পেলে কথা অনুযায়ী আগে বাড়িতে সে একটা হ্যান্ডপাম্প বসালো। ওহো, কি মিষ্টি জল আসছে! শুনুর বাবা, এই কাজটা তুমি ভালোই করেছো। আমি বলছিলাম কি, আর কোনো বড় খরচা হওয়ার আগে ছেলের জন্য একটা ঘর বানিয়ে ওর বিয়ে দিয়ে দাও। না মা, এখনো তো। চুপ কর বাবা, তুই কিন্তু বলেছিলিস আগে জল তারপর বউ। জল হলো, এবার বউ। মায়ের কথা শুনে সোনু চুপ করে গেল, আর তার পরের দিন থেকেই গঙ্গা আর কৃষ্ণ ওর জন্য মেয়ে দেখতে শুরু করলো। কি হলো মা, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পছন্দ হয়ে গেছে। আমার তো মেয়েকে খুব পছন্দ। মেয়ের নাম রাধিকা। মেয়ে পড়াশুনোয় খুব ভালো। কিন্তু কিন্তু কি মা? ওর বাবার শরীর ঠিক থাকে না, আর ওর মা নেই। কিন্তু মেয়েকে তো আমার খুব পছন্দ হয়েছে, আর দেখতেও খুব সুন্দর। যাই বলো, মেয়েটা কিন্তু খুব বুদ্ধিমতী। আমার তো খুব পছন্দ হয়েছে। এবার বিয়ের জোগাড় শুরু করে দাও। কিছুদিনের মধ্যেই সোনু আর রাধিকার বিয়ে হয়ে গেল, আর রাধিকা এসেই সংসারটা সামলে নিল। এখন ওদের সংসারটা খুশিতে ভরা ছিল। তারপরে একদিন, মা, এই গ্রামটা না খুব ছোট, হাতে গোনা কয়েকটা বাড়ি। হ্যাঁ মা, প্রথম থেকেই এই গ্রামটা এরকমই। সবার সাথেই সবার পরিচয় আছে, কিন্তু সবাই নিজের চাষবাস নিয়েই ব্যস্ত থাকে। আচ্ছা, এই হাইওয়ে কোথায় যায় মা? এই হাইওয়েটা দিল্লির দিকে যাচ্ছে বৌমা। তুমি গেছো কোনোদিন দিল্লি? হ্যাঁ, একবার তোমার বাবা নিয়ে গেছিল আমার চিকিৎসা করাবার জন্য। কি বড় রাস্তা, কি জোরে গাড়ি ছোটে! তার মানে দিল্লি এখান থেকে বেশি দূর না। তো তুমি কেন জিজ্ঞেস করছো? আরে না মা, এমনি জিজ্ঞেস করছিলাম। গঙ্গা বুঝতেই পারলো না যে রাধিকার মনে কি চলছিল, আর এইভাবেই কিছুদিন সময় কেটে গেল। তারপর একদিন যখন কৃষ্ণ আর সোনু মাথায় হাত দিয়ে বসেছিল, তখন রাধিকা ওদের জন্য চা করে নিয়ে এলো। বাবা, তুমি কি চিন্তা করছো? বুঝলি রে মা, এবার খুব বড় বিপদে পড়েছি। বৃষ্টি ঠিক মতো হয়নি, সব ফসল শুকিয়ে গেছে। বেচারা সোনু পাম্প থেকে জল তুলে তুলে ঢালছে, যাতে আমাদের জন্য অন্তত কিছু ফসল থেকে যায়। কিন্তু গত বছর তো অনেক বৃষ্টি হয়েছিল। হ্যাঁ রাধিকা, তুমি ঠিকই বলেছ। আগের বছর এত বৃষ্টি হয়েছিল
যে সব ফসল পচেই গেল। আমাদের কৃষকদের এই সমস্যা, বৃষ্টি বেশি হলেও বিপদ, কম হলেও বিপদ। ভগবানই জানে কি করে কি হবে। সামনে মেয়েটারও তো বিয়ে দিতে হবে না? টাকা না থাকলে এসব কি করে হবে? ঈশ্বরে বিশ্বাস রাখো, সব ঠিক হবে। নিজের পরিবারকে অসুবিধায় দেখে রাধিকাও ভাবতে লাগলো যে কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। বাবা, আমি একটা কথা বলবো? হ্যাঁ মা, বল না, কি বলবি? মোনার বিয়ের জন্য তোমাদের কত টাকা লাগবে বাবা? কেন মা, এ কথা কেন জিজ্ঞেস করছিস? বলো না আগে। কম করে 5 লাখ টাকা চাই বৌমা। 3 লাখ টাকা তো আমাদের ব্যাংকে জমা করা আছে, কিন্তু বাকি 2 লাখ কোথা থেকে আসবে জানি না। আমার কাছে একটা উপায় আছে, যদি তোমাদের পছন্দ হয়। হ্যাঁ রাধিকা, বলো না। শোনো, বর্তমানে শহরবাসীদের ফার্ম হাউসে বিয়ে আর পার্টি করার খুব শখ। আমাদের জমিটা হাইওয়ের সাথে আর দিল্লিও কাছে, তাই আমাদের শুধু হাইওয়ে থেকে জমি পর্যন্ত একটা রাস্তা বানাতে হবে, জায়গাতে একটু বসার ব্যবস্থা করতে হবে, আর বাউন্ডারি দিয়ে একটা সুন্দর নাম দিতে হবে। মা, তোর কথা আমি কিছুটা বুঝতে পারছি, কিন্তু এই সব কিছুর জন্য পয়সা কোথার থেকে আসবে? ওই 3 লাখ টাকাটা দিয়ে দাও না। একবার বৌমার এই আইডিয়া চললে মেয়ের বিয়ে ধুমধাম করে দেব। হ্যাঁ, এই আইডিয়াটা আমারও ঠিক মনে হচ্ছে। পরের দিনই পুরো পরিবার রাধিকার কথা অনুযায়ী কাজে লেগে গেল। হাইওয়ে থেকে জমি পর্যন্ত রাস্তায় টাইলস লাগিয়ে দেওয়া হলো, আর কাঠ দিয়ে জমির চারপাশে বাউন্ডারি দেওয়া হলো, আর জমিটা পরিষ্কার করে অনেকগুলো বসার জায়গার ব্যবস্থা করা হলো, আর শেষে জমির মাঝখানে একটা সুন্দর কুঁড়েঘর বানানো হলো। পুরো পরিবার খুব পরিশ্রম করলো, আর পরের দিনই। হ্যালো, আমার নাম রাহুল, আমি দিল্লি থেকে এসেছি। এই রিসর্টটা আমি প্রথমবার দেখলাম। পরশুদিন সন্ধ্যায় কি বুকিং হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলুন আপনাদের কি অনুষ্ঠান আছে? পরশুদিন আমার ছেলের জন্মদিন, ভাবছি এখানেই সেলিব্রেট করব। কেটারিংটা আমি নিজে দেখে নেব। 20,000 টাকা বাজেট, এতে কি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। এই নিন 10,000 অ্যাডভান্স। রাধিকার প্ল্যানটা কাজ করছিল। দুদিন পরে রাহুল তার বাচ্চার বার্থডে খুব ভালো করে সেলিব্রেট করলো। রাধিকারা ওই পুরো জমিটা আলো আর বেলুন দিয়ে সাজিয়েছিল। এইভাবেই লোকেরা ওদের রিসর্টের ব্যাপারে জানতে লাগলো, আর সবাই ওখানে আসতে লাগলো। এখন তো আর রাধিকারা এতটুকু সময় পাচ্ছিল না, কারণ ওদের এত কাজ ছিল। দাদা, খাবারটা তৈরি হলো? বরযাত্রী আসলো বলে। হ্যাঁ ম্যাডাম, তৈরি হয়ে গেছে। মোনা, তৈরি হলি নাকি? তাড়াতাড়ি আয় মোনা। কোথায় রে? বৌমা, দেখলে তোমার ননদকে? হ্যাঁ মা, একদম পরি লাগছে। সবই তোমার জন্য বৌদি, আমার নয়, আমাদের পরিশ্রমের জন্য। আর শোনো, তোমার প্রথম সন্তানের জন্য এখন থেকেই এই রিসর্ট বুক করে নাও। কে জানে, তখন যদি রিসর্ট ফাঁকা না থাকে। পাঁচু খুবই গরিব ছিল। সে ময়লা কুড়িয়ে বিক্রি করত, আর ওই ময়লা আবর্জনা বিক্রির টাকা দিয়েই সে তার আর তার স্ত্রী টুম্পার ভরণ পোষণ চালাতো। পাঁচু আর টুম্পার বিয়ের 4 বছর হয়ে গিয়েছিল, আর এবারে ওরা 2 থেকে 3 হতে যাচ্ছিল। আরে গিন্নি, এ তুমি কি করছো? আমাকে দাও, আমি কুয়ো থেকে জল ভরে আনছি। আর কত কি করবে তুমি? এমনিতেই তো রোদের মধ্যে সারাদিন ঘুরছো, আর এখন এসবও করবে কি আমার জন্য? তাতে কি হয়েছে? আর এমনিতেও বাচ্চা তো আমাদের দুজনের, তাই না? তাই ওর জন্য একটু বেশি পরিশ্রম করলে কি বা ক্ষতি হবে, তুমিই বলো। হ্যাঁ, ক্ষতি হবে, কারণ আমি যে তোমার এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমি বলি কি, আমাদের এই বাচ্চাটা জন্ম নেওয়ার আগেই আমরা কোথাও একটা চলে যাই না? এখানে যে অনেকটাই অসুবিধে, জল আনতে কত দূরে যেতে হয়, আর এই ঝুপড়ির পাশে তো ঘন জঙ্গল। সবসময় একটা ভয় থাকে, যদি কোনো জন্তু জানোয়ার চলে আসে। কথাটা তো তুমি ঠিকই বলেছ গিন্নি, কিন্তু আমাদের অবস্থা তো তুমি জানো। ওই আবর্জনা কুড়িয়ে বিক্রি করে আমাদের খাওয়াও তো ঠিক করে জোটে না। তাই এই অবস্থায় আমরা কি করে একটা ভাড়ার ঘর নিতে পারি? মানছি গিন্নি যে এই জায়গাটা খুব একটা ভালো নয়, কিন্তু তাও আমাদের জন্যে এই জায়গাটা তো বিনা পয়সার জায়গা। এই বলে পাঁচু ওর দিকে চলে গেল। সে টুম্পাকে বুঝিয়ে দিলেও নিজেকেই বোঝাতে পারছিল না। ঠিকই তো বলেছে গিন্নি, এই জায়গাটা মানুষের থাকার উপযুক্ত নয়। আর এই যে কুয়োটা, এটাতেও তো নামমাত্র জল বেঁচে আছে। হে ভগবান, না জানি কি কি স্বপ্ন দেখেছি আমি। একদিন চাঁদেও আমাদের বাড়ি হবে, কিন্তু এখন যে আমি পৃথিবীতেও একটা ভাড়ার ঘর নিতে পারছি না। আর এখন আমার বাচ্চাও যে পৃথিবীতে আসতে চলেছে। হে ভগবান, তবে কি ওর ভাগ্যটাও আমার মতোই হবে?
এইসব ভেবে পাঁচুর চোখে জল চলে এলো, আর সে কুয়োর পাশে তার মাথায় হাত দিয়ে বসে পড়ল। আসলে পাঁচুর ঝুপড়িটা যেখানে ছিল সেই জায়গাটি ছিল শহর থেকে অনেকটাই দূরে, যেখানে সুযোগ সুবিধা বলতে কিছুই ছিল না। এক কথায় বলতে গেলে পাঁচু আর টুম্পা দুজনেই খুব কষ্টে দিন কাটাচ্ছিল। কিন্তু এখন যে প্রশ্ন ছিল ওদের হবু সন্তানের ভবিষ্যতের। না, এই করে তো হবে না, কিন্তু আমি করবোটাই বা কি? হে ভগবান, এখন তুমি আমায় কোনো রাস্তা দেখাও। পাঁচু যখন কুয়োর ধারে বসে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করছিল, ঠিক তখনই সে কারুর আর্তনাদ শুনতে পেল। পাঁচু ওই আওয়াজটির দিকে যেতে লাগলে সেখানে একটি বড় আবর্জনার স্তূপ দেখতে পেল, যেটা শহর থেকে আসা একটি বড় গাড়ি কিছুক্ষণ আগে ফেলে গিয়েছিল। আওয়াজটা তো মনে হয় এদিক থেকেই আসছিল, কিন্তু এখানে যে শুধু অনেকগুলো আবর্জনা। মনে হয় এটা আমার মনের ভুল। তবে আমি এখন বাড়ি ফিরে যাই। না, যেও না, আমার সাহায্য করো, আমি এখানেই আছি। দেখো, এদিকে দেখো, এই কাচের বোতলে আমি বন্দি আছি। এই শুনে পাঁচু ফিরে দেখল সত্যি সেখানে একটি কাচের বোতল পড়ে রয়েছে। পাঁচু যখন ওই কাচের বোতলটি হাতে নিয়ে দেখল, তখন সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এসব কি? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আরে তুমি যে দেখতে পরীর মতন। হ্যাঁ, আমি একজন পরী। তুমি স্বপ্ন দেখছো না, সবটাই সত্যি। আমায় একটা দুষ্ট জাদুকর এই কাচের বোতলে বন্দি করে রেখেছে। এই বোতলের ভেতরে আমার জাদু কাজ করে না। তোমায় দেখে ভালো মানুষ বলেই মনে হয়। তুমি আমায় সাহায্য করো, আমায় মুক্ত করে দাও। কিন্তু আমি তোমাকে এই বোতল থেকে বাইরে কি করে বার করব? আমি কি এটাকে ভেঙে ফেলবো? বলো। না না, এরকম করো না। তুমি এই বোতলটা ভেঙে ফেললে যে আমি মারা যাব। আমায় এই বোতল থেকে মুক্ত করতে গেলে তোমাকে ওই জাদুকরের জাদুটাকে নষ্ট করতে হবে। কিন্তু এটা আমি কি করে করব? খুব সোজা। তুমি আগে এই বোতলটা তোমার হাতে নাও, আর তারপর জোরে ঘষো, আর এরপর ঢাকনাটা খুলে দিলেই আমি নিজে থেকেই বাইরে চলে আসতে পারবো। কি? ব্যাস এইটুকু? দাঁড়াও, এটা আমি এক্ষুনি করে দিচ্ছি। পাঁচু ঠিক তেমনটাই করলো, যেমনটা ওই পরী ওকে বলেছিল। প্রথমে পাঁচু বোতলটি হাতে নিয়ে ঘষলো, আর তারপর ওর ঢাকনাটা খুলে দিল, আর তারপরেই পরীটি বোতল থেকে বাইরে চলে এলো। তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি সত্যি আমার অনেক বড় উপকার করলে। না না, এই কাজটা তো খুব সহজ ছিল। এটা তো যে কেউ করতে পারতো। না, সবাই করতে পারতো না। ওই দুষ্ট জাদুকরের জাদু একমাত্র সেই মানুষটাই ভাঙতে পারতো যার মন জলের মতো স্বচ্ছ, আর যে তার পরিবারকে খুব ভালোবাসে। তুমি আমাকে ওই বোতল থেকে মুক্ত করে এটা প্রমাণ করে দিয়েছো যে তুমি একজন ভালো মনের মানুষ, আর তার জন্য তোমাকে আমার থেকে পুরস্কার নিতেই হবে। বলো, তোমার কি চাই? যা কিছু? মানে তুমি আমার যে কোনো ইচ্ছে পূরণ করতে পারো? যে কোনো ইচ্ছে? হ্যাঁ, একবার বলে তো দেখো। তবে ঠিক আছে, আমি চাই যে আমি আমার বউ আর বাচ্চাকে নিয়ে একটা রাজপ্রাসাদে থাকবো, যেখানে আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। আমি চিন্তা করা মাত্রই সব কাজ হয়ে যাবে। আমি যা চাইবো সেটাই যেন চট করে আমার সামনে চলে আসে। আর হ্যাঁ, আর একটা কথা, আমার এই রাজপ্রাসাদটা এই পৃথিবীতে নয়, ওই দূরে চাঁদে হবে। পাঁচু না থেমে বলেই যাচ্ছিল, আর পরেও ওকে শুনে যাচ্ছিল। কি বললি? চাঁদে? চাঁদে থাকতে চাও? ভেবে দেখো আর একবার, সত্যি কি থাকতে চাও? এতে ভাবার কি আছে? কিন্তু তুমি আমার কথা পুরোটা শুনলে তো? আমি চাই যে চাঁদে গিয়ে আমাকে যেন আর কোনো কাজ না করতে হয়, না কোনো পয়সা কড়ির অভাব থাকে, আর না আমার গিন্নিকে কোনোদিনও ঘরের কোনো কাজ করতে হয়। আর আমার বাচ্চা, ও যেন চাঁদে গিয়ে রাজকুমারের মতো থাকতে পারে, আমার মতো ভিখারির দশা যেন না হয়। ঠিক আছে, যদি তুমি এটাই চাও তাহলে তাই হোক। এই বলে ওই পরীটি তার জাদুর ছড়িটি ঘোরাতেই পাঁচু আর তার পরিবার চাঁদে চলে এলো। এটা কি করে হলো? হে ভগবান, আমরা কোথায় চলে এলাম? ভগবানকে অশেষ ধন্যবাদ যে তুমি এখানেই আছো। তুমি তো জল আনতে গিয়েছিলে না? তাহলে জলের কলসিটা কোথায়? সেটাকে কোথায় ফেলে এলে? আরে গিন্নি, এখন ভুলে যাও ওই মাটির কলসির কথা। আশপাশটা একটু চেয়ে দেখো তো, জায়গাটা একটু আলাদা মনে হচ্ছে না? হ্যাঁ, লাগছে তো। আরে, এত তাড়াতাড়ি রাত কিভাবে হলো? আর এই মাটি, এটা এত চকচক করছে কেন? শোনো না গো, আমার তো খুব ভয় করছে। জানো তো, আমি না ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, আর যেই চোখ খুললাম অমনি দেখি তুমি আর আমি এখানে একসঙ্গে দাঁড়িয়ে রয়েছি। তুমি বলো না, এটা কোন জায়গা? আর এই রাজপ্রাসাদটা কার? পাঁচু টুম্পাকে সমস্ত কথা খুলে বলল, আর তারপর ওরা চাঁদের ওই রাজপ্রাসাদের দিকে যেতে লাগলো, যেটা ওদের ঠিক সামনেই ছিল। ওই রাজপ্রাসাদে ওরা ছাড়া আর কেউ না থাকলেও ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস সেখানে রাখা ছিল। গিন্নি, এখন থেকে আমাদের দুঃখের দিন শেষ হলো। এখন থেকে আমাদের সারা জীবন আরাম আর আয়েশে কাটবে, আর আমাদের ছেলেও রাজকুমারের মতো এখানেই বড় হবে। এখন থেকে আমাদের আর কোনো কাজ করার দরকার নেই। কিন্তু এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই গো।
আমরা এখানে একা একা কি করে থাকবো? ওহো, তোমাদের এই মেয়েদেরও বোঝা না খুবই মুশকিল। এবার বলো, মেম সাহেব চাঁদে থেকেও খুশি নয়? সেটা কথা নয়, তবে তুমি তোমার বাচ্চাটার ব্যাপারে তো একবার কিছু ভাবো। ও কি সারা জীবন শুধু আমাদের দুজনকে দেখেই বড় হবে? এই চাঁদে যে আমরা ছাড়া আর কেউ কোনোদিনও থাকতে আসবে না, তাই আমরা কতদিনই বা এইভাবে আয়সারামে দিন কাটাবো। হ্যাঁ, আমি বিশ্রাম চেয়েছিলাম, তাই বলে একাকিত্ব নয়। কিন্তু ওখানের পৃথিবীতে যে কত কষ্ট তা তুমি জানো না? আমি সব জানি, কিন্তু এও জানি যে তুমি পরিশ্রমের দ্বারা একদিন আমাদের সব কষ্টের অবসান ঘটাতে পারবে, আর আমাদের বাচ্চাও খুব সুখে থাকবে পৃথিবীতে। কিন্তু গিন্নি, এখন যে আমরা চাইলেও এই চাঁদ আর রাজপ্রাসাদকে ছেড়ে আমরা পৃথিবীতে ফিরে যেতে পারবো না। ওই পরীর কাছে আমি শুধুমাত্র আমার একটা ইচ্ছেই চাইতে পারতাম, আর যেটা আমি চেয়ে ফেলেছি। আর এখন ওই পরী কোথায় তা যে আমি জানি না। এই বলে পাঁচু উদাস হয়ে গেল। ঠিক তখনই সেখানে একটি আলোর রোশনাই দেখা গেল, আর সেখান থেকে ওই পরীটি বাইরে বেরিয়ে এলো, যার জাদুশক্তির সাহায্যে তারা চাঁদে এসেছে। ঘাবড়িও না পাঁচু, আমি আগে থেকেই জানতাম যে তোমার এই চাঁদের জীবন ভালো লাগবে না, কিন্তু তোমার ইচ্ছেটা তো আমায় পূরণ করতেই হতো। টুম্পা ঠিকই বলেছে, তুমি আর তোমার পরিবার পৃথিবীতেই সুখে থাকবে। তাহলে বলো, এবার তুমি কি চাও? চাঁদের এই রাজপ্রাসাদ, নাকি পৃথিবীতে থাকা তোমার সেই ভাঙাচোরা ঝুপড়ি? এই শুনে পাঁচু আর টুম্পা একে অপরের দিকে তাকালো আর পৃথিবীর দিকে ইশারা করলো। আর এমনটা করতেই ওই পরীটি তার জাদুর ছড়ি ঘোরালো। তারপর পাঁচু আর টুম্পা আবার পৃথিবীতে ফিরে এলো। কিন্তু এইবার অনেক কিছুই বদলে গিয়েছিল। পাঁচুর ভাঙাচোরা ঝুপড়ির বদলে ছিল একটি ছোট্ট পাকা বাড়ি, আর পাশে একটি জমি ছিল যা ছিল সবুজ ফসলে ভরা, আর তার সাথে একটি জলে ভরা কুয়ো ছিল, যেটি পাঁচুর ঘরের একদম কাছেই ছিল। এই সমস্ত কিছু যে ওই পরী করেছে তা পাঁচু আর টুম্পা ভালো করেই বুঝতে পেরেছিল, আর তারা তাদের স্বপ্নের ঘরবাড়ি পেয়ে খুব খুশি ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।